আসসালামু আলাইকুম, আমি হুমায়রা তারান্নুম, লেকচারার অফ ফিনান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। আজকে আমরা মেরিন ইন্স্যুরেন্সে বাদ বাকি যে সকল টপিক বাকি আছে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আজকে আমাদের প্রথম স্লাইড হচ্ছে নৌ বিপদ। নৌ বিপদ কাকে বলে? নৌ বিপদ হলো সমুদ্র পথে চলাচলের সময় যে সকল ক্ষতির সম্মুখীন হয়, যে সকল কারণে নৌযান নৌযানের পণ্য, ভাড়া অথবা মাসুল ক্ষতিগ্রস্ত হয়, সেটাকে বলা হচ্ছে নৌ বিপদ। নৌ বিপদকে আমরা দুভাগে ভাগ করতে পারি: প্রাকৃতিক বিপদ এবং মানব সৃষ্ট বিপদ। প্রাকৃতিক বিপদ কি? যে সকল বিপদ মানুষের কারণ ছাড়া প্রকৃতির কারণে উৎপত্তি হয়, সে সকল বিপদকে বলা হচ্ছে প্রাকৃতিক বিপদ। যেমন ঝড়, জলোচ্ছ্বাস, হারিকেন, টর্নেডো, অথবা যদি বরফখণ্ডের সাথে ধাক্কা লেগে জাহাজের ক্ষতি হয় বা জাহাজের পণ্যের ক্ষতি হয়, তখন সেই ক্ষতিকে আমরা বলছি, সেই বিপদকে আমরা বলছি প্রাকৃতিক বিপদ। আর মানব সৃষ্ট বিপদ বা নৈতিক বিপদ কাকে বলে? যে সকল বিপদ সমূহ, ক্ষতি হওয়ার কারণ সমূহ মানুষের দ্বারা সৃষ্টি হয়, সেটা ইচ্ছাকৃত হতে পারে বা অনিচ্ছাকৃত হতে পারে বা শত্রুতা জনিত কারণে হতে পারে, সে সকল বিপদকে আমরা বলছি অপ্রাকৃতিক বা নৈতিক বা মানব সৃষ্ট বিপদ। এখন আসলে আমরা মানব সৃষ্ট বিপদের কিছু প্রকার ভেদ করি। জলদস্যু, চোর ডাকাত, বহিঃশত্রু, এগুলোর অর্থ কি? এগুলোর অর্থ হচ্ছে, যদি জাহাজ জলদস্যুর মাধ্যমে অ্যাটাক হয় বা আক্রমণ করা হয় ওয়াইড থেকে জলদস্যু বা চোর ডাকাত, এই কারণে যে ক্ষতিটা হবে সেটাকে বলা হচ্ছে জলদস্যু বা চোর ডাকাতের কারণে সৃষ্ট মানব সৃষ্ট বিপদ। বহিঃশত্রু, অন্য কোনো দেশের বা অন্য কোনো একটা গোত্র যদি টার্গেট করে একটা জাহাজকে অ্যাটাক করে, সেটাকে বলা হচ্ছে বহিঃশত্রু বিপদ বা যুদ্ধ জাহাজ বিপদ। অন্য দেশের যুদ্ধ জাহাজ যদি কামান বা গোলা মেরে আমার জাহাজের ক্ষতি করে, সেটাকে বলা হচ্ছে যুদ্ধ জাহাজ বিপদ। গ্রেফতার বা আটক, আমার জাহাজ যদি ইন্টারন্যাশনাল বর্ডারে থাকে, অন্য দেশের সিকিউরিটি গার্ড যদি আমার জাহাজকে গ্রেফতার করে রাখে, আমাদের মানুষকে, জাহাজের যে সকল কর্মচারী ছিলেন, ক্যাপ্টেন ছিলেন, ওদেরকে যদি আটক করে রাখি, সেই কারণে যে বিপদটা সংঘটিত হয় সেটাকে বলা হচ্ছে গ্রেফতার বা আটক সংক্রান্ত বিপদ। জাহাজের ক্যাপ্টেন বা কর্মচারীর প্রতারণা, যদি জাহাজের কোনো কর্মচারীর প্রতারণার কারণে, শত্রুতার কারণে যদি জাহাজের কোনো প্রকার ক্ষতি হয়, সেটাকে বলা হচ্ছে জাহাজের ক্যাপ্টেন বা কর্মচারী কর্তৃক সৃষ্ট মানব সৃষ্ট বিপদ। পণ্য বা জেটিসন, এটা আমরা নেক্সট স্লাইডে একটু এলাবোরেটলি করব। পণ্য বা জেটিসন বিপদ। আরেকটা হচ্ছে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ, যদি কোনো কারণে জাহাজে অগ্নিসংযোগ হয়, আগুন লেগে যায়, অথবা কোনো সিলিন্ডার থাকে ওটা ব্লাস্ট করে, অগ্নিসংযোগ অথবা বিস্ফোরণের জন্য যদি কোনো ক্ষতি হয়, সেটাকে বলা হচ্ছে অগ্নিসংযোগ বা বিস্ফোরণ ঘটিত মানব সৃষ্ট বিপদ। আর লাস্ট ওয়ান, হরতাল, ধর্মঘট, হাঙ্গামা, যদি আমার পোর্টে জাহাজ যেখানে ভিড় করছে সেখানে কোনো কারণে হরতাল ডাকা হয়, হ্যাঁ, লেবাররা, কর্মচারীরা যদি কোনো কারণে হরতাল ডাকে, ধর্মঘট ডাকে, এই কারণে যদি আমার জাহাজ বা জাহাজের পণ্যের কোনো ক্ষতি হয়, ধরো আমি বাইরে থেকে অন্য একটা কান্ট্রি থেকে কমলা লেবু আনলাম, অরেঞ্জেস আনলাম, কিন্তু ধর্মঘটের কারণে আমার অরেঞ্জ পোর্টে ভেড়ার পরও 1 সপ্তাহ 2 সপ্তাহ জাহাজে রয়ে গেল, আমি আর পোর্ট থেকে ওটা খালাস করিয়ে দোকানে আনতে পারলাম না, মার্কেটে আনতে পারলাম না, এই কারণে কি হবে, আমার ফ্রুটস নষ্ট হয়ে যাবে। এই যে ধর্মঘটের কারণে আমার ফ্রুটস নষ্ট হয়ে গেল, যে বিপদটা হলো, আমি ক্ষতিগ্রস্ত হলাম, এটাকে বলা হচ্ছে মানব সৃষ্ট বিপদ। আচ্ছা, একটা পয়েন্ট এখনো বাকি আছে, পণ্য নিক্ষেপণ বা জেটিসন। জেটিসন ইংলিশ ওয়ার্ড, অনেক সময় এটা বাংলায় লিখে এমসিকিউতে আসে বা সংজ্ঞায় আসে, এই কারণে আমি জেটিসন ওয়ার্ডটাও লিখে দিয়েছি। জেটিসনের সংজ্ঞাটা কি? সংজ্ঞা হচ্ছে সামুদ্রিক ঝড়, জলোচ্ছ্বাস বা অন্যবিধ কারণে বিপদগ্রস্ত জাহাজকে হালকা করার জন্য যদি জাহাজের পণ্য সমুদ্রে নিক্ষেপ করা হয়, তবে তাকে পণ্য নিক্ষেপণ বা জেটিসন বলে। অর্থাৎ কোনো কারণে আমার জাহাজ ক্ষতিগ্রস্ত হলো মাঝ সমুদ্রে, হয়তো হিমবাহের সাথে ধাক্কা লেগে ফুটো হয়ে গেছে, অনেক বেশি পানি ঢুকছে, জাহাজ যত ভারী থাকবে তত দ্রুত এটা ডুবে যাবে, এ কারণে আমি কি করছি, জাহাজকে হালকা করার চেষ্টা করছি, জাহাজের সকল পণ্যের মধ্যে কিছু পণ্য, অর্ধেক পণ্য আমি বাইরে ফেলে দিচ্ছি, পাল কেটে পালটা বাইরে ফেলে দিচ্ছি, এইভাবে আমি জাহাজকে হালকা করার চেষ্টা করছি। এই সিস্টেমে হালকা করাকে, যে পণ্য নিক্ষেপণ করা হয়, একে বলা হয় জেটিসন বা পণ্য নিক্ষেপণ। এটা পুরোটাই করা হয় জাহাজকে অধিক ক্ষতি থেকে বাঁচানোর জন্য।
জাহাজে হয়তো 70% ক্ষতি হতো, আমি পণ্য নিক্ষেপণের ফলে এটা এখন 50% ক্ষতি হবে। 20% ক্ষতিটাকে হ্রাস করার জন্য আমরা যদি ইচ্ছাকৃতভাবে জাহাজের পণ্য সাগরে ফেলে দেই, একে বলা হয় পণ্য নিক্ষেপণ বা জেটিসন ক্ষতি। ওকে ওকে, নেক্সট স্লাইড। সামুদ্রিক ক্ষতির প্রকারভেদ। আমরা এতক্ষণ নৌ বিপদ পড়ছিলাম, এখন সামুদ্রিক ক্ষতি পড়ছি। সামুদ্রিক ক্ষতি কাকে বলে? সমুদ্রে চলাচলের সময় যে সকল ক্ষতি হয়, যদি আংশিক বা সম্পূর্ণ ক্ষতি হয়, সেটাকে বলা হচ্ছে সামুদ্রিক ক্ষতি। আসলে এটাকে আমরা কয়েক ভাগে ভাগ করা যায়, এটা পড়ি। সামুদ্রিক ক্ষতি প্রধানত দু প্রকার, সামগ্রিক এবং আংশিক। যদি সম্পূর্ণ ক্ষতি হয়, জাহাজ বা জাহাজের পণ্য একেবারেই বিধ্বস্ত হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে সামগ্রিক ক্ষতি। আর যদি অংশবিশেষ বিধ্বস্ত হয়, অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়, তবে তাকে বলা হয় আংশিক ক্ষতি। আচ্ছা, সামগ্রিক ক্ষতির প্রকারভেদগুলো আমরা একটু পড়ি। সামগ্রিক ক্ষতির সংজ্ঞা: বিমার বিষয়বস্তু যদি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে তাকে সামগ্রিক ক্ষতি বলে। এরূপ ক্ষতিকে দু প্রকারে ভাগ করা যায়, প্রকৃত সামগ্রিক ক্ষতি এবং উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। সামগ্রিক এই ওয়ার্ডটা মানে হচ্ছে সম্পূর্ণ, অর্থাৎ আমার জাহাজের পণ্য বা মাসুল যদি কোনো কারণে সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে সামগ্রিক ক্ষতি। একে দু ভাগে ভাগ করা যায়, প্রকৃত এবং উদ্ধারযোগ্য। আমরা সংজ্ঞাটা পড়ি। যখন বিমার বিষয়বস্তু সম্পূর্ণরূপে ধ্বংস হয় বা এমনভাবে বিনষ্ট হয় যে তা আর বিমাকৃত বিষয়বস্তু বলে গণ্য করা যায় না বা উদ্ধার করা যায় না, তাকে প্রকৃত সামগ্রিক ক্ষতি বলে। যেমন যদি জাহাজের কোনো একটা ক্ষতির কারণে, হয়তো ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস, টর্নেডোর কারণে জাহাজটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, একেবারে 3-4 টুকরো হয়ে সমুদ্রে বিলীন হয়ে গেল, তাহলে কি হবে? জাহাজের আমরা বীমা করালাম সম্পূর্ণ একটা জাহাজ, কিন্তু সামুদ্রিক বিপদের কারণে, প্রাকৃতিক বিপদের কারণে এটা ভেঙে 3-4 টুকরো হয়ে গেল। আমরা তো টুকরোর বীমা করাইনি, আমরা পুরো জাহাজের বীমা করিয়েছি। ভেঙে টুকরো হয়ে সমুদ্রের গভীরে বিলীন হয়ে গেল, তার মানে এটা আর উদ্ধার করা যাচ্ছে না, একে বলা হচ্ছে সম্পূর্ণ প্রকৃত সামগ্রিক ক্ষতি। আবার আরেকটা পয়েন্ট, সমুদ্রের তলায় ডুবে যাচ্ছে, এটা টুকরো হয়নি, জাহাজে তা সমুদ্রে ক্ষতিগ্রস্ত হয়ে একেবারে সাগরের তলদেশে ডুবে গেছে, তলিয়ে গেছে, যেটা এখন আর উদ্ধার করা যাচ্ছে না, এটাও সামগ্রিক ক্ষতি হিসেবে গণ্য করা হবে। অথবা জাহাজের পণ্য, জাহাজ হয়তো আগুন লাগলো, পণ্য পুড়ে একেবারে ছাই হয়ে গেল, আমরা বীমা করেছিলাম পণ্যের, কিন্তু জাহাজ যখন পোর্টে ভিড়লো, দেখা গেল মাঝপথে যে আগুন লেগেছিল, এই কারণে সবগুলো পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। পণ্য আর পণ্য না, আমি হয়তো গার্মেন্টস প্রোডাক্ট, গেঞ্জি, তারপর ট্রাউজার, জ্যাকেট, এসব আমি এক্সপোর্ট করেছিলাম, কিন্তু সমুদ্র পথে এটা আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। যখন অন্য দেশের বন্দরে পৌঁছলো, তখন তারা ছাই পেল। আমি পণ্যের বীমা করেছিলাম গার্মেন্টস প্রোডাক্টে, কিন্তু পণ্য ডেলিভারি দিয়েছি ছাইয়ের, তখন এটা আর উদ্ধার করা যায় না, ছাই থেকে তো আর কাপড় বানানো যাবে না। একে বলা হচ্ছে প্রকৃত সামগ্রিক ক্ষতি, যে পণ্যটা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গেছে, যে জিনিসের বীমা করেছিলাম সেটা এখন আর নেই, সেটা অন্য বস্তুতে পরিণত হয়েছে, একে বলা হয় প্রকৃত সামগ্রিক ক্ষতি। ওকে, নেক্সট ওয়ান, উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। এটা হলো, সংজ্ঞাটা পড়ি, যখন বীমার বিষয়বস্তু প্রকৃতপক্ষে সম্পূর্ণরূপে ধ্বংস হয় না, কিন্তু বীমা বস্তু উদ্ধার প্রকল্পের খরচ বীমাকৃত বিষয়ের মূল্য অপেক্ষা অধিক হয়ে যায়, তখন উদ্ধার প্রকল্প পরিত্যক্ত হয়। এরূপ ক্ষতিকে বলা হয় উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। আমরা যে জাহাজের বীমা করেছি, হয়তো জাহাজের বীমার মূল্য ছিল 1000 কোটি টাকা, জাহাজটা সমুদ্র তলদেশে তলিয়ে গেল, আমার কাছে আধুনিক যন্ত্রপাতি আছে, আমি সেই জাহাজকে উদ্ধার করতে পারবো, কিন্তু জাহাজের উদ্ধারের জন্য আমার খরচ হবে 1200 কোটি টাকা। আমি বীমা করিয়েছি 1000 কোটি টাকার, কিন্তু উদ্ধার প্রকল্পের জন্য খরচ হবে 1200 কোটি টাকা, আরো 200 কোটি টাকা এক্সট্রা। তখন বীমা কোম্পানি এই ক্ষতিটা আর পোষাতে চায় না, কারণ বীমার চাইতে বীমা উদ্ধারকৃত বস্তুর খরচ যদি বেশি হয়ে যায়, তখন আমার আর বীমার ইন্স্যুরেন্সের টাকা দিয়ে কোনো প্রফিট হবে না, উল্টো লস হয়ে যাবে। ঠিক তেমনি এটাকে বলা হচ্ছে উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। উদ্ধার করা যাবে, কিন্তু উদ্ধার করে আমার ক্ষতি পুষিয়ে ওঠা যাবে না, তখন আমরা আর উদ্ধার করব না, উদ্ধার প্রকল্প বর্জন করব।
বা পরিত্যাগ করব, একে বলা হচ্ছে উদ্ধারযোগ্য সামগ্রিক ক্ষতি। ওকে, তাহলে আমাদের সামগ্রিক ক্ষতি শেষ, এখন আমরা আংশিক ক্ষতি পড়ব। সামগ্রিক ক্ষতির পরের স্লাইড আংশিক ক্ষতি। সাধারণ আংশিক ক্ষতি। হ্যাঁ, আংশিক ক্ষতিকে দুই ভাগে ভাগ করা যায়, বিশেষ আংশিক ক্ষতি, সাধারণ আংশিক ক্ষতি। যদি ক্ষতি, যে পণ্যের আমি বীমা করেছি, জাহাজ বা জাহাজের পণ্য বা জাহাজের ভাড়া মাসুল, যদি আংশিক ক্ষতি হয়, সম্পূর্ণভাবে ক্ষতি না হয়ে কিছুটা অংশ, জাহাজের কিছুটা অংশ ক্ষতি হয়েছে বা পণ্য 5% ক্ষতি হয়েছে, 10% ক্ষতি হয়েছে, এটাকে বলা হয় বিশেষ আংশিক ক্ষতি। এটা সংজ্ঞার মাধ্যমে, ওয়ার্ডটা টাইটেলের মাধ্যমে সংজ্ঞা বোঝা যাচ্ছে যে কোন একটা বস্তুর, জাহাজের পণ্য বা মাসুলের যদি আংশিক ক্ষতি হয় তাকে বলা হচ্ছে বিশেষ আংশিক ক্ষতি। আর সাধারণ আংশিক ক্ষতি কাকে বলে? বিপদের সময় সমুদ্র যাত্রা সংশ্লিষ্ট সকল পক্ষের স্বার্থ রক্ষার জন্য স্বেচ্ছায় ও যুক্তিসঙ্গতভাবে যে ত্যাগ স্বীকার করতে হয় তাকে বলে সাধারণ আংশিক ক্ষতি। যদি ইচ্ছাকৃতভাবে ত্যাগ স্বীকার করতে হয় সবার ভালোর জন্য, যাত্রাপথে যারা আছে সকলের সুবিধার জন্য, তাকে বলা হচ্ছে বিশেষ আংশিক ক্ষতি বা সাধারণ আংশিক ক্ষতি। ওকে, আসলে আমরা এটার 3 ভাগে বিভক্ত এই জিনিসটা পড়ি। সাধারণ আংশিক ক্ষতি প্রধানত 3 ভাগে বিভক্ত: ত্যাগ স্বীকার, গচ্চা এবং আনুষঙ্গিক খরচ। এই সংজ্ঞাগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আমাদের এই সংজ্ঞাগুলো আসে এবং আমরা অনেক সময় দেখা যায় অনেক সহজ জিনিস কিন্তু ভুলে যাই, অথবা আমাদের ভাইভাতে আমরা যখন জিজ্ঞেস করি তখনও ভুলে যাই। ত্যাগ স্বীকার, অনেক সময় সামুদ্রিক কোনো বিপদের হাত থেকে জাহাজকে উদ্ধার করার জন্য, সামুদ্রিক কোনো বিপদের হাত থেকে জাহাজ ও জাহাজের মালামালকে রক্ষা করার জন্য জাহাজ হালকা করার প্রয়োজন দেখা দিলে, আংশিক মালামাল ইচ্ছাকৃতভাবে সমুদ্রে নিক্ষেপ করা হলে বা জাহাজের মাস্তুল পাল কেটে ফেলে দেয়া হলে তাকে ত্যাগ স্বীকার বলে। সাধারণ আংশিক ক্ষতির একটা সংজ্ঞা, একটা পার্ট হচ্ছে ত্যাগ স্বীকার। ত্যাগ স্বীকারের সংজ্ঞা কিন্তু আমাদের ঠিক আছে, আমরা পড়ছিলাম ত্যাগ স্বীকার। ত্যাগ স্বীকারের সংজ্ঞা: অনেক সময় সমুদ্রের কোনো বিপদ হতে, সামুদ্রিক কোনো বিপদ হতে জাহাজ ও জাহাজের মালামালকে রক্ষা করার জন্য জাহাজ হালকা করার প্রয়োজন দেখা দিলে, আংশিক মালামাল ইচ্ছাকৃতভাবে যদি সমুদ্রে নিক্ষেপ করা হয় অথবা জাহাজের পাল কেটে বা মাস্তুল কেটে যদি সেটা জাহাজ থেকে ইচ্ছাকৃতভাবে সমুদ্রে নিক্ষেপ করা হয়, সেই ক্ষতিটাকে বলা হয় ত্যাগ স্বীকার। ওকে, সেই ক্ষতি, বিপদটাকে বলা হয় পণ্য নিক্ষেপণ বা জেটিসন, আর ক্ষতিটাকে বলা হয় ত্যাগ স্বীকার ক্ষতি। নেক্সট, গচ্চা ক্ষতি। সামুদ্রিক বিপদের সময় জাহাজকে হালকা করার উদ্দেশ্যে মালামাল অন্য জাহাজে তুলে দেওয়ার জন্য যে খরচ বা ক্ষতিগ্রস্ত জাহাজকে গন্তব্যস্থানে টেনে নেওয়ার জন্য যে খরচ করা হয় তাকে বলা হয় গচ্চা খরচ। অর্থাৎ জাহাজকে অনেক বেশি ক্ষতি থেকে কিছুটা রক্ষা করার জন্য মাঝখানে যে খরচটা হয়, জাহাজকে টেনে, আমি হয়তো চরে আটকে গেছে, জাহাজকে এখন টেনে পাড়ে আনতে হচ্ছে, সমুদ্রের পানিতে আনতে হচ্ছে, সেটাকে বলা হয় গচ্চা খরচ, যে খরচটা করা হয়, এক্সট্রা যে খরচ করা হয়। আর আনুষঙ্গিক খরচ, কিছু বিশেষ সুবিধা পাওয়ার জন্য আমাদেরকে অনেক সময় কিছু খরচ করতে হয়, একে বলা হচ্ছে আনুষঙ্গিক খরচ। আনুষঙ্গিক খরচকে দুভাগে ভাগ করা যায়, উদ্ধার সংক্রান্ত এবং বিশেষ। হ্যাঁ, বিশেষ খরচটা হচ্ছে যেটা প্রকাশযোগ্য নয়, যেমন ধরো উৎকোচ বা ঘুষ। আমরা হয়তো বন্দরে একটা সুবিধাজনক স্থান পাওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষকে একটা এক্সট্রা ফেভার করলাম, কিছুটা পয়সা দিলাম অথবা অন্য কোনো ভাবে তাদেরকে উপকৃত করলাম, সেই খরচটা আমি বিশেষ খরচ হিসেবে উল্লেখ করবো, সেটাকে তো আমি ঘুষ হিসেবে আর ডকুমেন্টে দেখাতে পারি না, সেটাকে বলা হয় বিশেষ খরচ, বিশেষ আংশিক খরচ বা বিশেষ আনুষঙ্গিক খরচ। আর উদ্ধার সংক্রান্ত খরচের সংজ্ঞাটা কি? সামুদ্রিক বিপদের সময় ক্ষতিগ্রস্ত জাহাজকে উদ্ধার কার্যে সহায়তা করেছে এমন কোনো পক্ষকে যদি আমি পুরস্কৃত করতে চাই, কিছু গিফট দিতে চাই, তাদের সাথে সৌহার্দ্য বজায় রাখার জন্য, ভবিষ্যতেও ভালো সম্পর্ক রাখার জন্য যদি কোনো ধরনের গিফট প্রদান করি, সেই খরচটাকে বলা হয় উদ্ধার সংক্রান্ত আনুষঙ্গিক খরচ। ওকে, তাহলে সাধারণ আংশিক ক্ষতি 3 ভাগে বিভক্ত: ত্যাগ স্বীকার, যদি আমি ইচ্ছাকৃতভাবে সমুদ্র পথে সমুদ্রের মধ্যে কিছু ফেলে দেই, নিজের ইচ্ছাকৃত ক্ষতি করি, অনেক বেশি ক্ষতির
থেকে বাঁচার জন্য অল্প সংখ্যক ক্ষতি যদি আমি নিজে ইচ্ছাকৃতভাবে করি তাহলে সেটাকে বলা হয় ত্যাগ স্বীকার ক্ষতি। যদি আমার জাহাজকে বেশি বিপদ থেকে বাঁচানোর জন্য কোনো চরে আটকে গেল অথবা জাহাজ হালকা করার জন্য আমি অন্য একটা জাহাজে আমার পণ্য ট্রান্সফার করলাম, সেই সংক্রান্ত যে খরচটা সেটাকে বলা হয় গচ্চা খরচ। আর আনুষঙ্গিক খরচ, এই সকল খরচের বাইরে আমরা যখন কোনো বিশেষ খরচ করি, উৎকোচ দেই অথবা যে জাহাজ অন্য জাহাজ আমাকে সাহায্য করেছে তাকে যদি আমি কোনো ধরনের গিফট প্রদান করি, সেক্ষেত্রে যে খরচটা হয় সেটাকে বলা হয় আনুষঙ্গিক খরচ। ওকে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত আমরা মোটামুটি মেরিন ইন্স্যুরেন্স চ্যাপ্টারের যত টপিক ছিল সবগুলো পড়ে এসেছি। আজকের ক্লাসে আমরা পড়লাম নৌ বিপদের প্রকারভেদ, সামুদ্রিক ক্ষতির প্রকারভেদ যেখানে আমাদের ত্যাগ স্বীকার গচ্চা আনুষঙ্গিক খরচগুলো আছে, এবং আমরা পণ্য নিক্ষেপণ বা জেটিসন, অনেক ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, এই সংজ্ঞাটা পড়েছি। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের যে এক্সামটা হবে নৌ ইন্স্যুরেন্স বা মেরিন ইন্স্যুরেন্সের উপর, নৌ বীমা বা মেরিন ইন্স্যুরেন্সের উপর সবাই ভালোভাবে প্রিপারেশন নাও। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে মোবাইলে অথবা ইমেলের মাধ্যমে কোশ্চেন করতে পারো। ঠিক আছে, আল্লাহ।